আমি একটা কৃষকের মেয়ে, আমার বাপ কৃষক, ঠিক আছে? আমাদের কোনো নিরাপত্তা নাই। আমি আল্লাহর কাছে বিনতি করব, আল্লাহ তুমি এই দেশকে বাঁচাও আল্লাহ। বাঁচাতলা সঙ্গী না জানে জঙ্গি, বাঁচাতলা সঙ্গী না জানে জঙ্গি, কথায় কথায় বাংলাদেশ বাংলাদেশি বাংলাদেশ একে তো কোটা বাস তার উপরে বসে ফাস কোনো একটা সেক্টর নাই যেখানে বর্তমানে নারীদের পদচারণা নেই। এখন আর কোনোভাবে নারীর জন্য কোনো কোটার প্রয়োজন নাই। 20% মুক্তিযুদ্ধ কোটা তাহলে নাতি নাতিরা ভোগ করবে, আমরা সেটা চাই না। সেখানে আমরা নিজেদের নারী কোটাও চাই না, কারণ আমরা সবাই সমান, নিজের বেতন দিয়ে আমরা চাকরি নিতে চাই। আমি একজন নারী হয়ে বলছি যে আমি এখন আর নারী কোটা চাই না। इस तरीके का लो लेवल आर्गुमेंट एक प्रधानमंत्री को सूट नहीं करता। बांग्लादेश की प्रधानमंत्री शेख हसीना को এটা সেই ওই পুরনো স্ট্র্যাটেজি যে সরকারের কথা পছন্দ নয়, যারা সরকারের বিরোধিতা করছে তারাই দেশদ্রোহী। কিন্তু प्रशासन स्टूडेंट्स पर हमला कर रहे हैं। उनका पॉइंट यह था कि शेख हसीना को कॉर्नर करने का। शेख हसीना में अलग ही फकीरी है। उन्होंने कहा कोई बात नहीं, हम बिना ऑपोजिशन ही इलेक्शन करवा देते हैं, कोई जरूरत नहीं है, ऑपोजिशन मुक्त बांग्लादेश। I think they're just lying. The government of Bangladesh, the Prime Minister Sheikh Hasina, she is just blatantly lying to the international media. উনাদেরকে সতর্কবাণী করতেছি, বাপ মাকে মাঠে নামাইয়েন না, শান্ত হিংস্র বাঘিনী বাঘকে মাঠে নামাইয়েন না। এগুলো তো যুবক, মাত্র বিরিয়ানির লোভে এরা এখানে আসে। এই ছেলেটা পাস করছে, এই ছেলেটা পড়াশোনা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তেন। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তেন ভাই? আমার দিকে তাকান ভাই, আমার দিকে তাকান। আপনি যে 34 করো, 34 হবে। কততম বিশেষ আপনার? একবার যখন আমরা রাস্তায় নেমেছি তখন আমাদের বড় ভাই বোনদের ন্যায় বিচার পাইয়েই ছাড়বো, এটা আমাদের প্রতিশ্রুতি। আর সবচেয়ে বড় কথা, ফেসবুকে সার্ভারটা এত সুন্দর করে ডাউন করে রাখছে, ভাবছে যে সার্ভার ডাউন করব। এরা তো আসলে এই যুগের ছেলে মেয়ে কয়জন বাইরে আসবে, কিন্তু যখন দেখছে যে না সার্ভার ডাউন করে ওরা পাচ্ছে না, সবাই ভেতরেই মানে আন্দোলনে চলে এসছে, এখন আর কি করবে? গুন্ডা বাহিনী লেলিয়ে দেওয়া ছাড়া তো আর কোনো কাজ নেই। পুলিশ আমাদের সাথে রাফ বিহেভ করছে, এত বড় সাহস তাদেরকে কে দিয়েছে? পুলিশ আমাদের বাধা দিয়েছিল যে কেন আমরা এখানে আছি, আমাদের উঠিয়ে দিতে চেয়েছিল। আমাদের গার্ডেনদের চার্জ করা হচ্ছে, আমার কাছে ভিডিও আছে, উনি অনেক বাজেভাবে ছাত্রলীগরা আরো অনেক আগে থেকে এসব করছে, আজকে নতুন না, এখন সবার সাথে ওপেনলি করছে। আমরা হল ছাড়তে চাই না, আমরা কোনোভাবেই চাই না, কিন্তু স্টুডেন্টরা কেন মরবে? এটা কেমন কথা? আমরা এটা মেনে নিতে পারি না। মগের মুলুক আমাদের প্রশ্ন স্বাধীন দেশ, আমরা এখানে 30টা স্বাধীন দেশ, আমরা হয়তো আমাদের কার ইন্ধন এগুলো করতেছেন। বাচ্চা আমার সন্তান মাথা ফাটছে হসপিটালে, আবার ঢুকাই আমার মারতে আসছে। আপনারা দেখেন না হসপিটালের ভিতরে ঢুকছে, কি করেন আপনারা? মিডিয়ারা কি করেন? হ্যাঁ, কি আপনাদের দায়িত্ব কি? কিসের সাংবাদিকতা করেন? হসপিটাল রোগী মারতে আসছে, আপনারা কি করেন? কি ভাই আপনাদের কোনো ভূমিকা নাই, আপনাদের কোনো কথা নাই? Bangladesh next, where violence has escalated, people killed in clashes between protesters and police. Bangladesh has been gripped by another day of protest. Internet services are down. Dozens of people have been injured by violence at student protests in Bangladesh. আমরা দুঃখী, আমরাও খবর রাখছি। ছাত্রছাত্রীদের মহান প্রাণ, তাজা প্রাণগুলো চলে যাচ্ছে। তখন আমরা ন্যায্য অধিকার চাইলাম, উনি আমাদেরকে রাজাকার উপাধি দিয়ে দিল। দেশে বেগুন নাই, উনি বলে কুমড়া দিয়ে আমাদের বেগুনি বানায় খাইতাম। ছাত্রলীগ করে, তাদের তো লজ্জা হওয়া উচিত। কালকে তাদের বোনদের উপরে হামলা হবে, তারা ঠিক এভাবে তাকায় রাখবে না, তাদের নিজেদের বোনদেরকে মারবে। সৃষ্টি করে কিন্তু মা না, মায়েরা কি করে? লালন পালন করে বড় করে বিশ্ববিদ্যালয়ে পাঠায়। সেখানে কি একটা ছাত্রছাত্রী ভাবে মানে কি ছাত্রলীগের হামলা হলো, আজকে পুলিশের হামলা, গুলি করছে, মারা যাচ্ছে। ছাত্রদেরকে হত্যা করার একটা পরিকল্পনা, এটা ছাত্রদের হত্যা করা হবে কেন? যারা হত্যাকারী তাদের বিচার চাওয়া আমাদের অধিকার। প্রত্যেকটা খুনির বিচার চাই। সে ইউনিফর্ম পরুক বা ইউনিফর্ম ছাড়া থাকুক, সে খুনি মিন্স ইজ আ কিলার। এইগুলি খুনির আমরা আইনের আওতায় আনতে দেখতে চাই, তাদের দৃষ্টান্ত এবং এই শাস্তি না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন করতেই থাকবো। আমি আপনাদের পাশে এসেছি, অনেক জীবন ঝুঁকি নিয়ে এসেছি, কারণ আমি ওই শিক্ষক না
কেউ অনলাইনে কথা বলবে, খালি একটু স্ট্যাটাস দিবে, তারপর বললে গুলি খালি আপনাদের সামনেই গুলি খাবো, আপনাদের সামনেই গুলি খাবো। আমার ভাই মারলো কেন? আমার ভাই মারলো কেন? অনেক ভার্সিটি ছেড়ে আমি এই ভার্সিটিতে আসছিলাম, আজকে আমার মা কান্না করতেছে, আমি এমন ভার্সিটিতে পড়তেছি না, প্রাণের মা এনে আমি ভালো থাকতে পারতেছি না, কোনো শিক্ষক আমাদেরকে দেখতেছে না। এই ভার্সিটির স্বপ্নে কি আমরা দেখছিলাম? এটা আমাদের দাবি, লজ্জা আমাদের জন্য। হয়তো আমরা এখানে ন্যায় বিচার পাচ্ছি না, সবাই হল থেকে চলে যাচ্ছে, আমাদের তো বাঁচতে হবে, আমাদের বাবা মা তাকায় আছে আমাদের দিকে, তা আমাদের সন্তানের কী হলো? তা আমরা তো বাঁচবো, আমরা তো মারা যাইতে এখানে কেউ আসি নাই। আমার বাপ প্রতিনিয়ত ফোন দিয়ে আমারে বলে, আমি টিউশনি করে চলি, আমার বাবা আমার ফোন দিয়ে বলে, বাবা আমার 500 টাকা পাঠা। আমার তখন চোখ দিয়ে কান্না পড়ে, আমি যদি চাকরি একটা না পাই, এর দায়ভার কে নিবে? সরকার নিবে? যারা এসিতে গাড়িতে ঘুরে বেড়ায় তারা নিবে? যারা প্রোটোকলে, যারা জ্যামের মধ্যে প্রোটোকল রাস্তা দিয়ে ঘুরে বেড়ায় তারা নিবে? রাস্তায় নামতে বলেন, আমরা হেঁটে হেঁটে টিউশন যাই, এখান থেকে খিলগাঁও টিউশন হেঁটে পর্যন্ত গেছি, 10 টাকার জন্য আমরা একবার না খাই, তা আমাদের দায়ভার কে নিবে? সরকার নিবে। আমরা কি কোনো সরকার বিরোধী কাজ করতেছি? আমরা সরকারের বিপক্ষে না, আমরা ছাত্রলীগের বিপক্ষে না, আমরা আওয়ামী লীগের বিপক্ষে না, কিন্তু যেটা হচ্ছে এটা কখনো ভাই মেনে নেওয়ার মতো না। এটা অবশ্যই আমরা চাই আপনারা যেটা প্রচার করবেন, অবশ্যই ডেফিনেটলি যেটা যৌক্তিক, যেটা সত্য, সেটা আপনারা প্রচার করবেন। এটা কি করলো আমাদের উপর? একটা পদের জন্য, সামান্য একটা চাকরির জন্য নিজের মনুষ্যত্ব বিলিয়ে দিচ্ছেন আপনারা। মরা লাগবে না ভাই? আপনি বিশ্বাসী হন অবিশ্বাসী হন, মরা লাগবে না? মৃত্যু সত্য, পরকাল সত্য ভাই। এই যে যারা সামান্য চাকরির জন্য এই যে সাধারণ শিক্ষার্থীর উপর গুলি ছিল, আমার একটা ছুরি আসে মাটি লাগে আমার পায়ে লাগছে, আমার বাপ নাই। এই যে কোঠা যদি থাকে, আমার বাপ কৃষক, আমার বাপ দিন আনে দিন খায়, দিন আনে আমার বড় করতেছে ভাই। আমি কি যাই কৃষিকাজ করবো? সেই উদ্দেশ্যে আমার ঢাকা ইউনিভার্সিটি পাঠাইছে না পুলিশের গুলিতে মৃত্যুবরণ করার জন্য পাঠাইছে ভাই? আপনারা লিখেন, এটা কেন লিখেন ধাওয়া পাল্টাতে? এখানে ধাওয়া পাল্টাতে কিছু দেখছেন আপনারা ছিলেন সকাল থেকে, সময় শুরু থেকে ছিলেন, আমরা শান্তিপূর্ণ আমাদের যে কর্মসূচি ছিল সেটা আমরা পালন করতেছিলাম, বাট তারা কি করলো ভাই? এটা কি প্রশাসনের কোনো কাজ? এটা প্রশাসনিক কোনো কাজ? শিক্ষা প্রতিষ্ঠান হুট করে কেন বন্ধ করে দিল? আমরা যদি ভুল কাজ করি, আমরা যদি সরকার বিরোধী কোনো কাজ করি, প্রশাসন দেখবে ছাত্রলীগ কেন আমাদের মারবে, ছাত্রলীগ কেন আমাদের মারবে, এর জবাব দিতে হবে না ভাই? এখানে না দেবে মল চত্বরের ভেতরে পুলিশ, মানে ইটস আনবিলিভেবল। মানে অন্য কেউ যদি আমাকে বলতো আজকে আমি বিশ্বাস করতাম না। সবচেয়ে বড় কথা, ফেসবুকের সার্ভারটা এত সুন্দর করে ডাউন করে রাখছে, ভাবছে যে সার্ভার ডাউন করব, এরা তো আসলে এই যুগের ছেলে মেয়ে, কয়জন বাইরে আসবে, কিন্তু যখন দেখছে যে না সার্ভার ডাউন করে ওরা পাচ্ছে না, সবাই ভেতরেই মানে আন্দোলনে চলে এসছে, এখন আর কি করবে? গুন্ডা বাহিনী লেলিয়ে দেওয়া ছাড়া তো আর কোনো কাজ নেই তাদের। একই পদক্ষেপ থাকবে, পদক্ষেপ চেঞ্জ হওয়ার তো উপায় নেই। চেঞ্জ তখন পর্যন্ত হতে পারতো, আলোচনা ততক্ষণ পর্যন্ত চলতে পারতো যতক্ষণ পর্যন্ত আমাদের মধ্যে থেকে কেউ না হারিয়ে গেছে। কিন্তু এখন তো আমরা আসলে যারা আমাদের সাথে সহযোদ্ধা তাদেরকে আমরা হারাই ফেলছি অলরেডি। এখন পিছু ওটা মানে তো তাদের সাথে বেইমানি করা, তাই না? একদম 1952 সালের যে হামলা, এটার সাথে কোনো তফাৎ নাই। তখনও অনেকে শহীদ হয়েছে, এখনও অনেকে শহীদ হয়েছে। এখন ওরা একদম টার্গেট করে ফেলছে ঢাকা ইউনিভার্সিটি, যখন জানে যে ঢাকা ইউনিভার্সিটি থেকে যদি আন্দোলনটা চলে এটা সারা বাংলাই চলবে, তো ওরা চাচ্ছে ঢাকা ইউনিভার্সিটিটাকে আগে শান্ত করে ফেলতে। হয়তো অনেকে গ্রেফতার করবে, হয়তো অনেকে গুলি লেগেছে অনেকের, তারপর টিয়ারশেলের কারণে অনেকে অসুস্থ হয়ে পড়ছে, তারা চাইছে যে আস্তে আস্তে করে এভাবে আন্দোলনে মানুষ কমিয়ে ফেলবে, যেটা আসলে সম্ভব না। তখন পর্যন্ত সম্ভব হতো যখন পর্যন্ত আসলে কেউ একজনও শহীদ হয় নাই, কিন্তু এখন পিছিয়ে যাওয়া মানে তো তাদের সাথে বেইমানি করা, আর এটা কখনোই সম্ভব না। আমাদের পুলিশ, আমাদের অথরিটি আমাদেরকে মারতেছে, আমাদের গায়ের উপরে টিয়ার গ্যাস মারতেছে। আমার চোখের সামনে কি পরিমাণ মানুষজন হাত কাটা পড়ে আছে, পা ভেঙে পড়ে আছে। আমি নিজে দেখছি, নিজের চোখে 3 জনের পা ভাঙা, হাত কাটা, বাজে অবস্থা। আমি জানি না টিয়ার গ্যাসের পরে কি হয়েছে, আমি শুধু আমার ডিপার্টমেন্টের খবর নিয়েছি, সবাই নিজেদের মতন করে সবার খোঁজ খবর নিতেছে। আর বুলেট লাগছে আমার চোখের সামনে 2 জনের, একজনের পায়ের বুলেট আমি নিজের চোখে দেখছি, আর এদিকে একটু আগে একজন আসছে, এটা আপনারা সবাই দেখছেন। এই হচ্ছে বর্তমানের অবস্থা। দেখেন আমাদের সবাই কেমনে চিল্লাচিল্লি করে বের করার চেষ্টা করতেছে। কেন পুলিশ আসবে? কেন আমাদের বিজেপির মারবে? কেন আমাদেরকে র্যাব মারবে? আমরা কি করতেছি? আমরা কোনো রাষ্ট্রদ্রোহী মার্কা কোনো কাজ করছি? আমরা কারোর কাছে কোনো অ্যাটাক করছি? আমাদের ভিসি কি করছে সেটা আপনারা জানেন, নির্লজ্জ ভিসি কি করছে সেটা আপনারা জানেন। ভিসি চুপ মেরে, এই ভিসি আমাদেরকে এই পুলিশ লাগিয়ে দিয়েছে আমাদের বিরুদ্ধে, ভিসি চুপ করে বসে আছে। আমরা এখন সবাই শঙ্কার মধ্যে আছি আমরা বেঁচে থাকবো কিনা। তাই আমাদের প্রত্যেকটা স্টুডেন্ট, সাধারণ স্টুডেন্ট এখন হল ছাড়তে বাধ্য হচ্ছে। আপনারাই দেশের বিবেক, আপনারাই এটা মানুষকে দেখাবেন, পুরো দেশকে দেখাবেন, এটাই আমার বিশ্বাস।
জন্য না, তারা আমরাই যাতে চাকরি পাই ভবিষ্যতে গিয়ে, আমরাই যাতে কোটার বৈষম্যে না পড়ি, তার জন্য আমার ভাইয়েরা বোনেরা আজকে আন্দোলন করতেছে। এখন কালকে যখন আমার ভাইয়েরা বোনেদের উপর গায়ে হাত তুলছে, তো আমরা তো তখন বসে থাকতে পারবো না। তারা আমাদের জন্য করছে, আমরাও তাদের জন্য করব। আজকে আমাদের যে আন্দোলন, এখানে হচ্ছে কি তারা যে আন্দোলন করছে তার সম্মতি দিয়ে আমরা আজকে আন্দোলনটা করছি। আমরা অনেক স্লোগান শুনছি, এই স্লোগানগুলোর সব অর্থ কি আপনারা জানেন? জি, আমরা নিজেরাই হচ্ছে কি হাতে বেছে বেছে কোন স্লোগানগুলো আমরা দিতে চাই, কালকে আমরা বসে এগুলো ঠিক করেছি। কারণ অনেক স্লোগান আছে, আবার যারা ব্যাপারগুলো নিয়ে জানে না তারা নিজ দায়িত্বে জেনে শুনে নিজের রিসার্চ করে এসেছে। কারণ আমরা এই অন্যায়টা দেখতে পাচ্ছি, আমরা বইয়ের পাতায় পড়ি যে সংগ্রামী হয়ে উঠতে হবে। কাজী নজরুলের কবিতায় যে বলি যে তোমার ছেড়ে উঠলেন মাগো রাখবো হবে তবে, তো সেই কবিতাগুলো ছোটবেলা থেকে পড়ে আসছি। এগুলোর অর্থ এখন বুঝতে পারছি দেখে আজকে আন্দোলনে এসেছি। যারা অর্থ বুঝতে পারে না তারা আজকে আন্দোলনে আসে। আমাদের জনগণই কিন্তু আমাদের সরকার, সরকারের একজন ব্যক্তি বা আমাদের সরকারকে আমরা কোনো আঘাত করে কিছু বলতে চাই না। আমরা আমাদের দাবি যে এই কোটা, আমরা যদি যুক্তি দেখি 56% যদি কোটা নিয়ে চলে যায়, তো আমরা যারা সাধারণ জনগণ আমরা কি করব? যখন আমাদের বাবা দাদাদেরকে রাজাকার বলছে, তো তখন তার আমরা থেমে থাকতে পারি না। আর এটাকে যে অযৌক্তিক কোটা বলছে, সে 1971 সালের আন্দোলনকেও কিন্তু অযৌক্তিক বলেছিল। কিন্তু এর ফলস্বরূপ যদি আমরা তখন অযৌক্তিক মেনে নিতাম, আজকের বাংলাদেশের সূর্য দেখা লাগতো না, আমাদের পাকিস্তান হয়ে আমাদের সূর্য দেখা লাগতো। আমরা ঝামেলার ভয়ে বা ঝামেলা কি আছে কিনা তা খুঁজে খুঁজে দেখছি না। আমরা আমাদের আন্দোলন করতে এসেছি, আমরা আমাদের দাবি জানাতে এসেছি, সেটাই করছি। স্কুল থেকে কোনো চাপ? আমাদের কোনো স্কুল থেকে চাপ দেয়নি। যারা আপারা জেনেছেন খুব খুব খুশির বিষয় যে আপারা আমাদেরকে বাধা দিচ্ছেন না, আমাদের ব্যাপারে কোনো কিছু না বলে বাধাটা দিচ্ছেন না। আজকে আমাদের প্রিন্সিপাল আপা বের হয়ে যাওয়ার সময় বলেছেন যে তোমরা নিরাপদে বাসায় যাও। কেউ আমাদেরকে বলেনি যে তোমরা যেটা করছো অন্যায়, কারণ আমরা সবাই জানি যে কোটা সংস্কারের আন্দোলন এটা একটা যৌক্তিক আন্দোলন এবং আমরা আমাদের দাবি ফাইনালি এটা ফল নিয়েই বাসায় যাব। আমাদের অভিভাবকরা আমাদেরকে সাপোর্ট করছে, কারণ আমাদের অভিভাবকরা আমাদের ভবিষ্যতের কথা চিন্তা করেই বলছে। এখন হয়তো অনেকে বাবা মা ভয় পেতে পারে যে আন্দোলনে গেলে তারা ব্যথা পাবে, কিন্তু আমাদের বাবা মার বিশ্বাস আছে যে এই মেয়েকে আমরা এইভাবে ক্যাপেবলভাবে বড় করেছি, সে নিজের নিরাপত্তা এবং তার পাশে আশেপাশে মানুষের নিরাপত্তা বুঝে যেটা সঠিক সেটাই করবে। তো আমিও বাসায় আমার বাবা মার পারমিশন নিয়ে এসেছি। আপনি কিভাবে দেখছেন? পরাধীন, আমরা রাস্তায় নামলে পুলিশ আটকায় আমাদের কোনো নিরাপত্তা নেই। অথচ আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলে তারা নাকি আমাদের নিরাপত্তার জন্য আছে। তারা যদি নিরাপত্তার জন্য থাকে, আমার ভাইরা কালকে রক্ত দিল কেন? তারা কেন কালকে গ্রেনেড হামলা করলো? বিজেপিরা আমাদের এখানে কি করে? তারা তো ছাত্রলীগদের মারবে, ছাত্রলীগ কেন আমাদেরকে মারলো? আমাদের স্কুল বন্ধ কথা বলছিল, প্রথমে বন্ধ করার কথা বলে আমাদেরকে থামানোর চেষ্টা করলো। পরে বললাম বন্ধ হলে কি হয়েছে, আরো অন্য জায়গায় শুরু হয়েছে। পরে বলে যে না শুরু হয়নি, খবর নেন। আমরা বলে আমাদের ফ্রেন্ডরা ওখানে আছে, মাথা ফেটে গেছে, রিক্সাতে যাচ্ছে, আহত, বলতে স্যার তোমরা আমাদের মেয়ে, তোমরা আমার মেয়ে এখানে পড়ে, ওরা তোমাদের নিরাপত্তার কথা আমরা চিন্তা করি। নিরাপত্তার কথা যদি এত চিন্তা করলো, এতগুলা মানুষ কিভাবে মারা গেল? আমরা তো ওইভাবে মারামারি শুরু করিনি। যারা শুরু করেছে তাদেরকে বন্ধ করেন, তাদেরকে সামলান। আমাদের নিরাপত্তাই ভাবে দিচ্ছেন, আমাদেরকে মানে আমাদেরকে গুলিবদ্ধ করা হচ্ছে। আমাদের বড় ভাইদের বোনদের নিরাপত্তার কথা চিন্তা করে ওদেরকে গুলি করা হচ্ছে। আমরা কি বড় হলে যখন ছাত্রলীগরা আমাদেরকে অত্যাচার করবে তখন কি আমাদের নিরাপত্তা থাকবে? নিরাপত্তা আমাদের এমনিও নাই, অমনেও নাই। আমরা আন্দোলন করে মরি আর ওভাবে ছাত্রলীগের হাতে মরি, মরবই। আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছি, পুলিশ কেন আমাদেরকে বাধা দিবে? আমাদের ভাইরা, ঢাকা ইউনিভার্সিটির ভাইরা, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ভাইরা আমাদের জন্য মৃত্যুবরণ করছে, তারা শহীদ হচ্ছে। আর আমরা কথা বলবো না আমাদের রাইটস নিয়ে? আমাদের তো অধিকার, বাক স্বাধীনতা হচ্ছে আমাদের অধিকার, আর আমাদের থেকে এই অধিকার কেউ ছিনিয়ে নিতে পারবে না। অন্যায় এবং অবিচারের প্রতি আমরা সর্বদাই সোচ্চার এবং সরব থাকবো। আমরা কখনোই অন্যায়ের বিরুদ্ধে মাথা নত করি নাই, করব না। আমরা জাত হিসাবে সর্বদাই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছি, কারণ আমরা বাঙালি।
আমরা তারুণদের প্রাণ শক্তিতে উজ্জীবিত এবং আমরা আমাদের আন্দোলন থামাবো। আপনার বিশ্ববিদ্যালয়ে কি আমরা জানতে পারি? আমাদের বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তেন আপনি? এসপিতে জন জিজ্ঞেস করলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তেন ভাই, আমার দিকে তাকান ভাই, আমার দিকে তাকান। আপনি কি 34 শুরু করুন? 34 36 হবে। কততম বিশেষ আপনার? 34 35 হবে শিওর। যা কথা আমার সিনিয়রটা কথা বলবো। আরে আল্লাহ ভাই, আপনি সিনিয়র বাবা। একজন পাবলিক সার্ভিস যে দেয় তার থেকে আমি বেসিক কোশ্চেন করতে পারি না? পারি কি না? আরে এটা তো প্রভু। অবশ্যই পারি। তাহলে আবার বলেন, আপনি সিনিয়র বলবেন আপনি কোন বিশ্ববিদ্যালয়ে পড়তেন? সে জানো আপনি সিবি বানান নাই, সিবি বানান নাই। কততম বিসিএস? আপনি সিবি বানান নাই। বলবে আপনি কোটা নাকি মেধা? লজ্জা লাগে না ভাই? মেয়েগুলো ছেলে মেয়েগুলো দিকে তাকান তো, কোনো লজ্জা লাগে না? কালকে খাইতে পাই, আজকে পেপারস নিয়ে আসি। একটু পরে অর্ডার আসলে লজ্জা দিয়ে দিবে। বুকে পিঠে ধাক্কা না খাই, বুঝেন এগুলা? শিক্ষক আমরা আর কিছু না। আপু কালকে সারা রাত জাহাঙ্গীরনগরে আন্দোলন করছেন আপনারা। মারছে কুত্তাও একটা স্বামী বাড়ির সামনে মারেন না। বলেন না বলেন, ভুলে দেখায়। এই আপনারা কি পড়াশোনা ছাড়া পুলিশ করেছেন? পড়াশোনা ছাড়া পুলিশ আপনারা? এই আপু আয়নাটা দেখেন তো, মুখটা দেখা যায় কিনা দেখেন। আপনারা কি ভালো ফ্ল্যাশ জ্বালাও, ফ্ল্যাশ জ্বালাও, পুলিশ দেখবো, ফ্ল্যাশ জ্বালাও। হ্যাঁ ফ্ল্যাশ জ্বালাও সবাই, ফ্ল্যাশ জ্বালাও সবাই, পুলিশ দেখবো। ফ্ল্যাশ জ্বালান, ফ্ল্যাশ জ্বালান। ফ্ল্যাশটা মুখে ধরেন আপু, মুখে ধরেন একদম। এখান থেকে ধরো সবাই, এখান থেকে ফ্ল্যাশ ধরো। এই ফ্ল্যাশ ধরেন, পুলিশ দেখো সবাই। বাবা পুলিশ, এরা কথা বলা জানে না, মেরুদণ্ডহীন দালাল। পুলিশ দেখো দালাল। বাচ্চা বাচ্চা মেয়েরা এগুলো আপনাদের একটু লজ্জা লাগতেছে না? আইলা স্টুডেন্ট লাইফ আপনাদের ছিল না? আপনাদের অন্যায় করেন না, আপনাদের মেয়ে লাগতেছে না? আপনাদের মেয়ে নাই, আপনাদের দালাল লাগে না? একটা ছিল না? এই যে বুকে পিঠে হাত ধরে এমন সুপার লাগানো, ভাইবোন না সুপার প্রো লাগানো। কোথায় মেরুদণ্ড আপনাদের? এক্সিস্ট করে আপনাদের মেরুদণ্ড? হাত দিয়ে দেখুন তো পিঠে আপনাদের মেরুদণ্ড পাওয়া যায় কিনা? এটা কেটে না, কোটায় কেটে রয়েছে শিওর। শিওর সবাই কোটার পুলিশ, কোটার পুলিশ। মানে আপনারাই দেখতে পাচ্ছেন যে কি অবস্থা, এবং আমি আশা করবো আপনারা একটু যান। আর আপনাদের এই ইয়াটা কোথায়, মাইকটা কোথায়? কি বললো কিছু বুঝলাম না। মাইক তো আপনারা একটু কুল হন প্লিজ, কুল হন। দেখেন আমরা তো আপনাদের থেকে কথা শুনবো বলেই কুল থাকার চেষ্টা করছি, আপনারা বাবাদের মতো ছিলেন বলেই আমরা কথা বলছি। আমাদের ভাইরা বলুক বলুক, ওনাদের এখন একটু চুপ করেন। প্লেন পাঠাও, আপাতত বের হই। ওনাদের জন্য তাহলে প্লেন পাঠান, আস্তে ধীরে আসুক। হইতে পারে আমাদেরকে আপনার সন্তানের মতো মনে হয় না? আপনি আমাদেরকে দাঁড় করে রাখেন, সে দুপুর থেকে দাঁড়ায় আছে, আপনার মনে হয় আপনি এভাবে দাঁড় করে রাখছেন, পিছন থেকে আসি, একটু পরে আসি সন্ত্রাসীরা মারবে। টোকাই সন্তানরা আসি আমাদেরকে মারতেছে, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি, আমাদের ফ্যামিলি নাই, আমাদের ফ্যামিলি কি শিক্ষিত না? এই সন্ত্রাসীদেরকে সাহায্য করার জন্য আপনারা আমাদেরকে দাঁড় করে রাখতেছেন, বলতেছেন আরো অপেক্ষা করো। আমরা দেখতেছি আপনি কোনো করতেছেন। আপনাদের যদি আমাদের মারারই থাকে তাহলে এখনই মারতে থাকেন, আর না হলে যা করার একবারে করে ফেলেন। আমাদের তো এদিকে নাই ওদিকে না, আমাদেরকে মাইরে শুয়ে দেন। আরে গুলি আছে না নিয়ে? আমাদের একবার মরছে, আমরা সবাই মরে যাবো, সমস্যা নেই। আমাদেরকে উপরে সোজা গুলি করে দেন, আমরা গুলি বর্ষণ করেন, আমরা কিচ্ছু করবো না, কিচ্ছু করবো না। বলেন এরপর আরেকবার এটা কইলে এখানে দাঁড়ায় থাকবেন? দাঁড়ায় থাকবেন? আসে না এখনো। শান্তিপূর্ণ কর্মসূচির মতো সঙ্গের মতো সবাই দাঁড়াইছিলেন। একটা শান্তিপূর্ণ কর্মসূচি হচ্ছে দেখেন, সঙ্গের মতো সবাই দাঁড়াইছিলেন। আমরা হইলে আপনারা দাঁড়ায় আছেন, তাদেরকে সাহায্য করতে। এত কিছু হলো সরকার এখানে নাক গলাইতেই পারে না। দে হ্যাভ নো রাইট। উনাদেরকে সতর্কবাণী করতেছি, বাপ মাকে মাঠে নামাইয়েন না, শান্ত হিংস্র বাঘিনী বাঘকে মাঠে নামাইয়েন না। এগুলো তো যুবক, বৃদ্ধদেরকে মাঠে নামাইয়েন না, রক্ত ভেসে যাবে, কিন্তু আপনারা নিজেরাই কুল কিনারা পাবেন না। আমরা কেন হারবো? আমরা তো অযৌক্তিক কোনো দাবি নিয়ে এখানে আসিনি। আমরা বলিনি এই কোটা বাতিল করেন, আমরা বলছি সংস্কার করেন। মুক্তিযোদ্ধাদের জন্য 65 কেন এত 5% রাখেন না? ঠিক আছে, উনারা আমাদের জন্য করছে, ভুয়া মুক্তিযোদ্ধায় ভরে গেছে দেশ। কোথায় সেই হিসেব? মুক্তিযোদ্ধারা কোথায়? যেসব মুক্তিযোদ্ধারা আছে উনারা কই? উনারা কেন এসে বলে যে না আমরা এগুলা চাই না? আমরা মেরে বের হবো, লাশ হয়ে বের হবো ওখান থেকে, আমরা লাশ হয়ে বের হবো ওখান থেকে। বহু সুযোগ ছিল পিছনে ফিরে আসার, এখন আর পিছনে যাওয়ার রাস্তাই নেই। পিছনে পুলিশ আর সামনে স্বাধীনতা। অবশ্যই আমরা সম্মানের সাথে মৃত্যু গ্রহণ করতে রাজি আছি।
আমরা হল ছাড়তে চাই না, আমরা কোনোভাবেই চাই না, কিন্তু এটাও আমরা চিন্তা করতেছি যে আসলে আমরা হয়তো ছাড়তে চাচ্ছি না, কিন্তু তারপরে কি হবে না ছাড়ার পরে এটা আসলে ভাই আমরা জানি না। আমরা ছাড়তে চাই না। এখন প্রেশারাইজ যদি এরকম হয় যে মারতেছে, এটা তো একবার সহ্য করে আসছি, কিন্তু এর বেশি যদি কিছু হয় আমরা জানি না আসলে কি হবে। আমরা দাঁড়ায় থাকবো, কিন্তু আমরা জানি না যে আসলে কি হবে। ওখানে কোনো ধরনের বড় গ্যাদারিংই হয় নাই, গ্যাদারিংটা ছিল সাংবাদিকদের। সেখানে আমি তো বলবো এটা অর্কেস্ট্রেট করা হয়েছে ভয় ভীতি সৃষ্টি করার জন্য। কিন্তু মা না, মায়েরা কি করে লালন পালন করে বড় করে বিশ্ববিদ্যালয়ে পাঠায়। সেখানে কি একটা ছাত্রছাত্রী ভাবে কি ছাত্রলীগের হামলা হলো, আজকে পুলিশের হামলা, গুলি করছে, মারা যাচ্ছে, এটা কি বন্ধ হওয়া উচিত না বলেন? এখানে কি কার কোনো প্রশ্ন আছে? পুলিশ আমাদের অতর্কিত হামলা করছে, টিয়ার গ্যাস মারছে, টিয়ার গ্যাস একটার পর দুইটা, দুইটার পর তিনটা, তিনটার পর চারটা, সমানে সমানে টিয়ার গ্যাস মারছে। আমি একদম মেন পয়েন্টে ছিলাম, ফ্রন্টে ছিলাম, যেখানে আমাদের কাপন ছিল সেখানে ছিলাম। কাপনের এখানে পুলিশে অনেকগুলো টিয়ার গ্যাস মারছে। পুলিশ অভিযোগ করতেছে আপনারা এটাকে বিশৃঙ্খলা করছেন। আমরা বিশৃঙ্খলা করলে আমরা কেমনে আহত হই? আমরা তো কাপনের কাছে ছিলাম, সেখানে আমরা প্রতিরোধ, আমরা সেখানে দাঁড়াচ্ছিলাম। আমাদের এখানে কোনো আশেপাশে যাওয়ার কোনো সুযোগ ছিল না। বাংলাদেশের 90% শিক্ষার্থী আর 1% হলে সন্ত্রাসের চান্স পাইবো। মাত্র বিরিয়ানির লোভে এরা এখানে আসে। এই ছেলেটা পাস করছে, এই ছেলেটা পড়াশোনা করে। আমার বুকের মধ্যে বাড়িটা মারছে বিচের কোনায়। এই যে পুলিশের এখানে আমাকে এই যে এইখানে দাঁড়ায় আমার পায়ের নিচে দুটো বাড়ি মারছে আঙ্কেল। প্রতিদিন সাইদ ভাইরা মারছে, সবাইরে মারছে। উনি কেন আমাদের তো বাই চান্স কেন মারা গেছে আমি এখনো বলতে পারতেছি না। আচ্ছা, তোমাদের হাইকোর্ট 4 সপ্তাহ সময় দিছে, হাইকোর্টের আশা করো। তোমরা কেন সাধারণ জনগণ, তুমি তার কথা কেন ধরতেছো? সে প্রাইম মিনিস্টার একটা কথা বলতে পারে। আপনি নিজে কি আমি কি পাস তোমার কথা শুনবা? হ্যাঁ, আপনার কথা হেড শুনবো। আমি ঢাবির কি পাস করে পড়াশোনা করতে? কি পাস করে পড়াশোনা করতে? তুমি কিসে পড়ো? আমি কলেজে পড়ি। তুমি আমার 23 সালের আইডি কার্ড। আমি ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি। শুনো, তোমরা এটা পোলা পাইন। শুনো, আমার বন্ধু আপনি এইগুলাই তো আইনে নাম ওদের সাথে কথা বলতেছি। আমাদের মারতে আসি নাই, আমাদের সাথে কথা বলতে এটা কিছু করি না। ওকে, আমার বুকের মধ্যে যখন মারছেন তখন কি পোলা ভাইয়া, কালকে পায়ে যখন কালকে আমি গুলি করছে, ভাইয়া গুলি করছে। তোমরা এই যে তোমাদের মা গুলা যখন এগুলা দেখবে তখন মার কষ্ট হবে না? আমার মার কি কষ্ট হয় না যখন তার বোন যখন দেখছে তার বোনের পায়ে লেখাপড়া মার কি কষ্ট হয় না? ঠিক আছে, লেখাপড়া করবা, কিন্তু তোমরা পোলা পাইন এখনো। তোমরা এখনো পোলা পাইন, তোমরা এখনো পোলা পাইন। তোমরা এগুলো করো না ভাইয়া। তোমরা মেয়ে মানুষ থাইকো না, ছেলেরা করতেছে, তোমরা যাও। মেয়ে মানুষ ডাজন্ট ম্যাটার। দেশ চালায় কে? শেখ হাসিনা। শেখ হাসিনা লাঠি বানা ব্যাট করে না এখন। তোমরা যে ছাত্রলীগের পোলাপানকে হাত পা রক করছো সেটা কি? সেটার জবাব কি দিবা তোমরা? ছাত্রলীগের হাত পা পোলায়? হ্যাঁ, হাত পা রক কাটা হইছে, সেটার জবাব কোথা থেকে দিবা? হ্যাঁ, ছবি দেখতে পাই না, আমি আমার নাম কেটে দেখো না। তুমি তো স্মার্ট, তুমি তো স্মার্ট। কালকে যে চট্টগ্রামের ছাদ থেকে পড়ে গেছে, তার হাত পা রক কাটা, হ্যাঁ তার হাত পা রক কাটা হইছে। এগুলা করো না ভাইয়া, এগুলা করো না, এগুলা করো না। তোমাদের জন্য ভাইয়া আমরা আন্তরিকভাবে দুঃখিত। এরকম হবে পড়ে গেছে, খুব কষ্টের বিষয়। তোমরাও মানুষ, আমরাও মানুষ। শোনো, তোমরা যে যা করতেছো, তোমরা শান্তিপূর্ণভাবে এক জায়গায় বসে করো। আমরা যে বোম মারলেন, বোম মারা কি হলো? শাহবাগে গতকাল আমার গায়ে টিয়ার শেল মারছিল। সিটি অচল করে দিছো, কোটি কোটি টাকা বাণিজ্য নষ্ট হচ্ছে। একটা কথা বলে কোটি কোটি টাকা বিদেশে পাচার হয়ে যাচ্ছে, একটা কথা বলেন না, সেটা কেন বলো না? সচিবালয় ঘেরাও করো। সাধারণ মানুষকে কেন? আমার ভাইরে কেন মারবা? আমার ভাইরে কেন মারবা? আমার ভাইয়ের রক্ত কেন ঝরবে? আমার বোনের কেন রক্ত ঝরবে? কেন তোমরা মারবা? কোন পুলিশের কোন ম্যান্ডেটে কোন সংবিধানে আছে যে পুলিশ এরকম নির্দ্বিধায় গুলি চালাতে পারবে? কোন সংবিধানে আছে? আমরা নাকি সিঙ্গাপুর হয়ে গেছি? এতগুলো বাচ্চা মরলে সিঙ্গাপুরে একটা মন্ত্রীও পদত্যাগ করতো না? প্রতিটা লাশের বিপরীতে আমরা জবাবদিহিতা চাই, প্রতিটা গুলিবদ্ধ দেহের বিপরীতে আমরা বিচার চাই। কোন মা, কোন বাবা এই হত্যাকাণ্ড দেখার পরে, কোন ভাই, কোন বোন এই হত্যাকাণ্ড দেখার পরে শান্তিতে থাকতে পারবে না। চোখ বন্ধ করলে আবু সাঈদের কথা মনে হয়, চোখ বন্ধ করলে আইমানের কথা মনে হয়। একটা সামরিক সাজোয়া যান থেকে একটা শরীর, একটা জীবন্ত শরীরকে রাস্তায় ফেলে দেওয়া হলো।
সে জীবিত ছিল, তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো না। এই দেশে আমরা শুনলাম গুলিবিদ্ধ অনেকে হাসপাতাল থেকে হাসপাতাল ছুটেছে, তারা আন্দোলনকারী বলে তাদের চিকিৎসা হয় নাই। ধিক্কার জানাই এই চিকিৎসা ব্যবস্থাকে, ধিক্কার জানাই এই বিচার ব্যবস্থাকে, যা আজ পর্যন্ত ন্যায়ের পথে, এই বাচ্চাগুলোর জীবনের অধিকারের পথে কোনো রকম ভূমিকা রাখেনি। প্রতিটা লাশের বিপরীতে আমরা জবাবদিহিতা চাই, প্রতিটা গুলিবদ্ধ দেহের বিপরীতে আমরা বিচার চাই। আমরা জবাবদিহিতা নিশ্চিত করে তবেই আমরা রাজপথ ছাড়ব। এই ছাত্রলীগ, ছাত্রদল, এই অস্ত্রধারী ছাত্র সংগঠনগুলো কাদের সৃষ্টি? সেই নষ্ট রাজনীতি আমরা বন্ধ চাই। আমরা অবশ্যই রাজনীতি সচেতন ছাত্র সমাজ চাই, কিন্তু যেই রাজনীতির নামে হল দখল করা হয়, রাতে আলো নিভিয়ে দিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দিয়ে ছাত্রলীগের সমর্থনে গুলি করা হয়, আমরা সেই ছাত্র রাজনীতি কোনোভাবেই চাই না। আমরা বিশ্ববিদ্যালয়গুলোতে সকল শিক্ষা প্রতিষ্ঠান অবিলম্বে খুলে দেওয়া হোক এবং সেখানে ছাত্রছাত্রীদের, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা হোক, তুলে নেওয়া হোক সকল অস্ত্র। আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভাইয়েরা এখানে আছেন, আপনাদের কাছে সনির্বন্ধ অনুরোধ, আর একটা গুলিও চালাবেন না, আর একটা গুলিও যেন কোনো মানুষের বুকে, কোনো মানুষের গায়ে আঘাত না লাগে। যে মানসিক আঘাত আপনারা দিয়েছেন, তার ফলে মেরে তো ফেলেছেনই, যে মানসিক আঘাত পুরো জাতিকে আপনারা দিয়েছেন। আপনাদের সাথে আমাদের সম্পর্ক স্বাভাবিক হতে আর কত যুগ লাগবে তা বলতে পারি না। আমরা নাকি সিঙ্গাপুর হয়ে গেছি। এতগুলো বাচ্চা মরলে সিঙ্গাপুরে একটা মন্ত্রীও পদত্যাগ করতো না? এটা হতে পারে? এতগুলো লাশের উপরে দাঁড়িয়ে থেকে পুরো ক্যাবিনেট যেরকম ছিল সেরকমই থাকবে? একটা মন্ত্রীর দায় নিয়ে পদত্যাগ করবে না? আমরা দায়ী সকল মন্ত্রীর পদত্যাগ চাই। এই যে যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, যারা আহত হয়েছেন হাজারে হাজার, যাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হাজার হাজার মানুষকে গত 3 দিনে বিভিন্নভাবে রাষ্ট্রীয় কারাগারগুলোতে নিয়ে যাওয়া হয়েছে, এদের প্রত্যেকটি পরিসংখ্যান, প্রত্যেকটি তথ্য আমাদের কাছে থাকতে হবে। তারা শুধু বলছেন রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসের কথা। রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস হয়েছে আমাদের করের টাকায় তৈরি হওয়া রাষ্ট্রীয় সম্পদ। সুতরাং সবার আগে আমাদের প্রাণের কথা বলতে হবে, আমাদের জান দিয়েছি সেই জানের কথা বলতে হবে, প্রতিটা জানের হিসাব নিতে হবে, সেটাই হচ্ছে আমাদের প্রধান কাজ। 1971 সালে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সের ছাত্র। আমি কোনো কোটার জন্য যুদ্ধ করিনি, চিরবঞ্চিত শ্রমিক, কৃষক, মেহনতি মানুষের মুক্তির জন্য যুদ্ধ করেছি। গত 53 বছরের ইতিহাস এদেশের মেহনতি মানুষের সাথে বিশ্বাসঘাতকতার ইতিহাস, পুঁজিবাদ ধ্বংসের লীলা খেলা, মৌলবাদ আত্মার বন্দিশালা, মানব মুক্তির মতবাদ, সমাজতন্ত্র, সাম্যবাদ। আমি এসেছি বাংলাদেশ থেকে এখানে আমার গ্র্যাজুয়েশন সেরেমনি অ্যাটেন্ড করতে, বাট এখানে আমি এসে দেখলাম যে বাংলাদেশের পরিস্থিতি ভালো না। এই জন্যই আমি এখানে এসেছি সাপোর্ট করতে। আমার যে ভাই ও বোনেরা মারা গেল, তাদের রক্তের যেই দাবিটা সেটা নিতে, কারণ ওরা হচ্ছে আমারই ভাই, আমারই বোন। এখন আমার নিজের কাছে খারাপ লাগতেছে, আমি বাংলাদেশ ছেড়ে এখানে এসেছি, কিন্তু বাংলাদেশের অবস্থা, আমি নিজে আমার পরিবারের সাথে যোগাযোগ করতে পারতেছি না আজকে 4-5 দিন। আমি একটা সেকেন্ড নিজেই মানে কি বলবো, টেনশনের মধ্যে কাটাচ্ছি। সো আমি এখানে এসেছি তাদেরকে সাপোর্ট করতে, এবং এটা এখন আর জাস্ট কোটার মধ্যে লিমিটেড না। উই ওয়ান্ট জাস্টিস ফর দ্য ব্লাড, for the death that happened in my country, and I want justice. আমরা এখানে আসছি আমাদের দেশে যে বর্তমান পরিস্থিতি আছে সেটা ন্যায় বিচার চাইতে। আমাদের একটি ডেমোক্রেটিক কান্ট্রিতে অটোক্রেটিক গভর্নমেন্ট রুল করছে, যে গভর্নমেন্ট আমাদেরকে এখানে, আমরা কতগুলো ইন্টারন্যাশনাল মানুষ আছি, গত 96 আওয়ার্স ধরে আমরা বিচ্ছিন্ন আমাদের দেশ থেকে। আমাদেরকে আমরা আমাদের প্রোটেস্ট শুরু করেছিলাম কোটা সংস্কার নিয়ে, কিন্তু তারা যে রায় দিয়েছে সেটা আমাদেরকে একটি ললিপপ ধরিয়ে দিয়েছে। তো সেখান থেকে আমরা এটার সুষ্ঠু বিচার চাই, আমাদের শহীদদের রক্তের, প্রত্যেকটি রক্তের সুষ্ঠু বিচার চাই। আমার দাবিটা হচ্ছে বাংলাদেশের সাধারণ জনগণের প্রাণ দিতে হলো কেন, মানুষ মরলো কেন, সেইটার জবাব আমরা চাই সরকারের থেকে। আমরা কোনো পলিটিক্যাল পার্টির সাথে অ্যাফিলিয়েটেড না, এখন কোনো বিএনপি আওয়ামী লীগ করারও সময় না। আমরা জাস্ট শেখ হাসিনার থেকে এই জবাবটা চাই যে আমাদের ভাই ও বোনেরা কেন শহীদ হলো, কেন গভর্নমেন্ট বাংলাদেশের সাধারণ মানুষের সেফটি এনশিওর করতে পারে নাই, পুলিশকে কে এই রাইট দিল যে তারা স্টুডেন্টদের ওপর
ওপেনলি ফায়ার করবে, তারা ইউনিভার্সিটির ভিতর গিয়ে ফায়ার করবে। আমার মনে হচ্ছে যেটা আসলে একদম যুক্তিসঙ্গত বিষয় নিয়ে আজকে এমন একটা ঘটনা যে আমাদের বাচ্চারা, আমাদের স্টুডেন্টরা কিন্তু এটা কোনো অযৌক্তিক বিষয় নিয়ে তারা মাঠে নামে, তারা একটা বৈষম্যের আন্দোলন নিয়ে নামছিল, বাট এতগুলো মানুষকে জীবন দিতে হয়েছে। তো আমার যেটা মনে হচ্ছে যে আজকে যদি আমি না সেখানে, তাহলে আমার নিজের বিবেকের কাছে আমি প্রশ্নবিদ্ধ থাকবো যে আমি একটা যৌক্তিক বিষয় নিয়ে আমি আমার বিবেককে জাগ্রত করে নেই। আমার বিবেক আছে বলেই আজকে আমি এখানে আসছি। ধন্যবাদ। এখন আমাদের অস্তিত্বের লড়াই, এখন আমাদের এক দফা এক দাবি, শেখ হাসিনা কবে যাবি। এখন আর কোনো কুটা নয়, এখন আমাদের লাশের সাথে কোনো আপোষ নয়। তাই এক দফা এক দাবি, শেখ হাসিনা কবে যাবি, স্টেপ ডাউন হাসিনা। স্বৈরাচার বাংলাদেশ থেকে চলে যাক, আর আমার দেশটা যাতে স্বৈরাচারের হাত থেকে মুক্ত হোক। আর আমি চাই যে আমাদের যে ভাইয়েরা রক্ত দিয়েছেন তার সার্থক হোক। আমরা এখানে এসেছি আজকে খুনি শেখ হাসিনা পতনের জন্য। আমরা আজকে 1971 সালে আমার ভাইয়েরা যুদ্ধ করেছে কিন্তু স্বাধীন হতে পারেনি। তাই যদি হতো আবু সাইদ ভাইকে এইভাবে গুলি করে হত্যা করা হতো না। সে দেশের জন্য সে বুক পেতে দাঁড়িয়েছিল, তার বিশ্বাস ছিল এই দেশের মানুষ তাকে গুলি করতে পারে না, এই দেশের প্রশাসন তাকে গুলি করতে পারে না। কিন্তু তারা নির্দ্বিধায় কিভাবে তারা তাই ভাইয়ের উপরে গুলি চালালো। আমরা প্রতিবাদে এসেছি, এই খুনি সরকারের পতন চাই, শেখ হাসিনা সরকারের পতন চাই, একটাই দাবি। বাংলাদেশে নিয়ে যদি আপনাদের কোনো পরিবার থাকে, পরিজন থাকে, কেউ পড়াশোনা করতে যান, কেউ চিকিৎসা করতে এসে ফিরতে না পারেন, যদি কোনো সহযোগিতার দরকার হয়, আমি বাংলাদেশ নিয়ে কোনো কথা বলতে পারি না, কারণ ওটা একটা আলাদা দেশ। যা বলার ইন্ডিয়া গভর্নমেন্ট বলবে, আমি বলতে পারি না। কিন্তু আমি এটুকু বলতে পারি, অসহায় মানুষ যদি বাংলায় দরজা খটখটানি করে, আমরা তাদের আশ্রয় নিশ্চয়ই দেব। তার কারণ এটা ইউনাইটেড নেশনসের একটা রেজুলেশন আছে। কেউ যদি রিফিউজি হয়ে যায়, তাকে পাশের পার্শ্ববর্তী এলাকা তাকে সম্মান জানাবে। যেমন আসামে একটা গণ্ডগোল হয়েছিল বড়দের সাথে, আলিপুরদুয়ারে তারা দীর্ঘদিন ছিলেন, আমিও গিয়েছিলাম তাদের সাথে দেখা করতে। কিন্তু আপনাদের কাছে আমার আবেদন থাকবে, বাংলাদেশ নিয়ে আমরা যেন কোনো প্ররোচনাতে না যাই, আমরা যেন কোনো উত্তেজনাতে না যাই। আমাদের সহমর্মিতা, আমাদের দুঃখ, সে যারই রক্ত ঝরুক তাদের জন্য আছে। আমরা দুঃখী, আমরাও খবর রাখছি। ছাত্রছাত্রীদের মহান প্রাণ, তাজা প্রাণগুলো চলে যাচ্ছে। আমরা তাদের সকলকে, আমার অন্য কিছু বলার নেই। আচ্ছা, উনি যদি অসুস্থ হয়ে থাকেন, ওখানে অ্যাম্বুলেন্স আছে, প্লিজ আপনারা ব্যারিকেডটা পুলিশের খুলে দিন, একটা ব্যারিকেড খুলে দিন যাতে আসতে পারে, যেখানটা খোলার জায়গা আছে নিয়ে যান। হ্যাঁ, আমাদের সব অ্যারেঞ্জমেন্ট আছে, চিন্তা করবেন না। আর ওনার পরিবারের সাথে একজনকে নিয়ে যান, যে গ্রাম থেকে এসছেন, যাকে উনি চেনেন, সাথে একজন যান, যাতে আপনারা দেখে রাখতে পারবেন। পরে ফিরলেও ব্যবস্থা আমরা করে দেবো, চিন্তা করবেন না। আমি এটুকু বলে দেখুন, আমি আমার বক্তৃতা শেষ করবার আগে রৌদ্র ওঠালাম, তারপরে বক্তৃতা শেষ করছি। ঝড় এলো, বৃষ্টি এলো, বর্ষা এলো, দুর্যোগ এলো, আবার কেটে গেল। দুর্যোগ একটা শব্দ, শুনলেই সবাই ভয় পায়। ভয় পাবার জায়গা নেই, মনে রাখতে হবে আমি ভয় করব না, ভয় করব না, আমি ভয় করব না, ভয় করব না। আমরা লড়াই করব, हम लड़ेंगे, हम करेंगे, हम गड़ेंगे, हम जिताएंगे और हम दिशा भी दिखाएंगे। एक साथ में काम करेंगे। Let's go.
দুর্নীতির কাছে সবই ভুল, ভালো মানুষের কোনো বাদ নাই, ভালো মানুষের কোনো বাদ নাই, তবু তাদের কাছে খাই খাই, মেধাবী ভাই বোন নেমে আসো রাস্তাতে, ছোটা কথার খবর দিতে চাই, মেধাবী ভাই বোন নেমে আসো রাস্তাতে, ছোটা কথার খবর দিতে চাই, ছোটা কথার খবর দিতে চাই, বৈষম্যের শেষ দেখতে চাই, একে তো কোটা বাস তার উপরে বসে বাস, আমাদের চাই কোনো ভাই। तो पॉइंट आप यहां समझ सकते हैं क्या है दोस्तों। बांग्लादेश में रजाकार का मतलब है गद्दार, एंटी नेशनल, देशद्रोही। और अगर कोई सरकार के खिलाफ प्रोटेस्ट कर रहा है इस रिजर्वेशन को लेकर, क्या उन्हें देशद्रोही कहना सेंस बनाता है? कोई सेंस नहीं बनाता। ये वही पुरानी स्ट्रैटेजी है कि सरकार को पसंद नहीं आया कि लोग सरकार के खिलाफ बोल रहे हैं तो उन्हें देशद्रोही घोषित कर दो। अगर प्रोटेस्टर्स कहते हैं कि वो उस रिजर्वेशन के खिलाफ है जो फ्रीडम फाइटर्स के पोते पोतियों को मिलने लग रही है, तो इसका मतलब ये कैसे हो गया कि वो फ्रीडम फाइटर्स को डिसरिस्पेक्ट कर रहे हैं? जब प्रधानमंत्री शेख हसीना की सरकार ने खुद इस रिजर्वेशन को हटाया था 2018 में, तो क्या वो भी फ्रीडम फाइटर्स को डिसरिस्पेक्ट कर रही थी? इस तरीके का लो लेवल आर्ग्यूमेंट एक प्रधानमंत्री को सूट नहीं करता। मैं रिक्वेस्ट करूंगा प्राइम मिनिस्टर शेख हसीना से थोड़ी मर्यादा रखिए। তাহলে পয়েন্টটা ঠিক কি হচ্ছে বন্ধুরা? এখানে বাংলাদেশে রাজাকারের মানে হলো গদ্দার এবং দেশদ্রোহী। আর কেউ যদি সরকারের এই কোটার এগেনস্টে কথা বলে তাহলে তাকে কি দেশদ্রোহী তকমা দেওয়া যায়? মনে তো হয় নয়। এটা সেই ওই পুরনো স্ট্র্যাটেজি যে সরকারের কথা পছন্দ নয়, যারা সরকারের বিরোধিতা করছে তারাই দেশদ্রোহী। কিন্তু আন্দোলনকারীদের প্রতি শেখ হাসিনার ভূমিকাকে উদাহরণ হিসেবে বলাই যায় স্ট্র ম্যান ফ্যালাসির, যার মানে হলো আপনি বিরোধী পক্ষের বক্তব্যকে ইচ্ছাকৃতভাবে ভুলভাবে লোকের কাছে পরিবেশন করছেন। আন্দোলনকারীরা যেখানে বলছেন যে তারা মুক্তিযোদ্ধাদের নাতি নাতনিদের কোটার এগেনস্টে রয়েছেন, কিন্তু তার মানে এটা কি করে হয় যে তারা মুক্তিযোদ্ধাদের সম্মান করছেন না? 2018-এ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারই তো এই কোটা সিস্টেমকে সরিয়ে দিয়েছিল। তাহলে তারাও কি মুক্তিযোদ্ধাদের সম্মান করেন না? এই রকমের দায়িত্বজ্ঞানহীন কথা একজন প্রধানমন্ত্রীকে সত্যি মানায় না। আমি অনুরোধ করব প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একটু মর্যাদা রাখুন। আন্দোলনকারীদের দাবি কিন্তু অমূলক নয়। Do you have any sense that things are going to return to normal now or more of the same? Things are never going to return to normal now. The people of Bangladesh, the students of Bangladesh has this kind of anger in our heart. We have this kind of anger in our brain. We know that what is happening is not right. We know that our brothers are being killed. We know that our sisters are being killed and they are being abducted. They are being given false cases, false accusations, and they are being picked up in jail. And our families couldn't reach us. Our families couldn't talk to us. This can never be normal. Regarding the 3 detained student leaders, the government says it needs to interrogate them for their own security after they were threatened. What do you make of that? I think they're just lying. The government of Bangladesh, the Prime Minister Sheikh Hasina, she is just blatantly lying to the international media. 15 जुलाई 2024 शाम के करीब 7 बजे 20 से 25 लोग बांग्लादेश के ढाका मेडिकल कॉलेज एंड हॉस्पिटल में घुस गए। अब सरकार ने आंदोलन को संभालने में कई गलतियां की। छात्रों पर पुलिस ने बल प्रयोग किया, उनके ऊपर टीयर गैस और रबर बुलेट्स का इस्तेमाल किया गया और इसी चीज ने आंदोलन को और भड़का दिया और स्थिति को और खराब कर दिया। सरकार का यह कदम छात्रों और आम जनता में और भी आक्रोश पैदा कर गया। उन्होंने ये महसूस किया कि सरकार उनकी आवाज को दबाने की कोशिश कर रही है और उनकी समस्या को अनदेखा कर रही है। इससे आंदोलन और भी तीव्र हो गया और देश भर में कुछ शेख हसीना के इशारों पर चलता है बांग्लादेश में, और यह समझना बहुत जरूरी है कि बांग्लादेश में किस तरीके का एक डिक्टेटोरियल रूल चल रहा है। जनवरी 2024 में शेख हसीना को बांग्लादेश के इलेक्शन में एक हिस्टोरिक जीत मिली, लेकिन वो हिस्टोरिक क्या था? वो इलेक्शन ही नहीं था। इलेक्शन में सिर्फ और सिर्फ शेख हसीना की आवामी लीग ने कंटेस्ट किया, ऑपोजिशन पार्टी शामिल ही नहीं हुई है। उनका पॉइंट यह था कि शेख हसीना को कॉर्नर करने का। शेख हसीना में अलग ही फकीरी है। उन्होंने कहा कोई बात नहीं, हम बिना ऑपोजिशन ही इलेक्शन करवा देते हैं, कोई जरूरत नहीं है, ऑपोजिशन मुक्त बांग्लादेश।